দেখেন পারফেক্ট কেক, পারফেক্ট মোল্ড সবকিছু মিলিয়ে কেকটার লুকটা কিন্তু ১ম এই অনেক সুন্দর লাগছে। একটা কেক বেক হওয়ার পর যদি এরকম লুক আসে, প্রত্যেকটা বেকারের মনে হয় অনেক বেশি শান্তি লাগে। তো এখানে আমি মোল্ডটা মেপে কিন্তু দেখিয়ে দিলাম। এখানে 11.5/8 ইঞ্চি মোল্ড এটা। এখানে আমি ৫ টা ডিমের কেক বানিয়েছি। অনেকে জিজ্ঞাসা করেন যে কয়টা ডিমের কেক বানিয়েছেন? আসলে ডিম যদি হচ্ছে ডিমের উপর ওভাবে নির্ভর করা যায় না। ডিম কখনো ছোট থাকে, বড় থাকে। তবে ১ পাউন্ড কেকের জন্য আমরা ২ টা ডিম আরকি নেই। তো সেই ক্ষেত্রে ৫ টা ডিমের জন্য এখানে ২.৫ পাউন্ড কেক হবে। আর আমি ডিম সবসময় কেনার সময় একটু বড় সাইজের গুলো নেই। যেন ৫০ থেকে ৬০ গ্রাম হয় এরকম। আপনারাও একটু বড় ডিম বাছাই করে নিবেন। কারণ বড় ডিম যদি হয় তখন কিন্তু কেকটা একটু ফুলেও বেশি, তাই না? ওজনেও একটু বেশি আসে। আর এই তো আমি কথা বলতে, বলতেই মোল্ড থেকে সাবধানতার সাথে নাইফ দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিলাম এবং সাবধানতার সাথে মোল্ড থেকে আমি কেকটাকে বের করে নিব। কেকটাকে স্পঞ্জ কেক একটু সাবধানতার সাথে বের করে নিতে হয়। আর ঠান্ডা অবস্থায় যদি বের করে নিতে পারেন তাহলে বেশি ভালো। গরম অবস্থায় বের করতে গেলেই দেখা যায় অনেক সফট তো ভেঙে যায়। তো এই যে দেখেন আমার কেকের সাইজটা এখান থেকে ২ টা লেয়ার কিন্তু খুবই সুন্দর মতো আমি করতে পারব। তো এখানে আমি বোর্ড নিয়েছি ১২/১২ ইঞ্চি। কিন্তু আমার কাছে বড় বোর্ড সেই সময়ে ছিল না। আর এটা দিয়েও আমার কাজ চলে যেত। আপু যেহেতু অল্প সময়ের মধ্যেই অর্ডার করেছিলেন এবং নিয়েছিলেন। যদিও আপু আমার রিপিট কাস্টমার ছিলেন কিন্তু আপুর নাকি প্ল্যানই ছিল না। পরে আরকি বাবুর জেদে আরকি প্ল্যান হয়। তো যাই হোক এই যে কথা বলতে, বলতে কেকটা কিন্তু আমি সুন্দর করে কেটে নিলাম। এখানে বোর্ডের উপরে আমি সামান্য ক্রিম দিয়ে কেকের যে উপরের অংশটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো সুগার সিরাপ দিয়ে দিলাম। চাইলে কিন্তু উপরের এই লেয়ারটা আপনারা তুলে রাখতে পারেন। এটা এমনি খেতেও ভালো লাগে। আবার কেকের মধ্যে থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই। এটা খুবই সফট দেখে মনে হচ্ছে একটু শক্ত কিন্তু খুবই সফট খেতে ভালো লাগে আরকি। তো সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। হুইপড ক্রিমটাকে আমি ভালো মতো দিয়ে দিচ্ছি। আর যিনি অর্ডার করেছিলেন আপু বলেছিলেন যে পরিমাণে একটু যেন আমি ক্রিম আরকি বেশি দেই। তো বেশিই দিচ্ছি। আর উপরেও যেহেতু ক্রিম থাকবে তাই আরকি সব দিকে ব্যালেন্স করা। তো এই যে ক্রিমটা দিয়ে আমি ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে উপরে হচ্ছে আরো একটা লেয়ার বসিয়ে দিব এবং সাইডেও আমি ক্রিম দিয়ে নিলাম। উপরে হচ্ছে আমি এই যে একদম নিচের যে লেয়ারটা ছিল উপরে আমি সেই লেয়ারটা দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি চতুর্দিকে যেন সমান হয়। এরপর আবারও আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে ভালো মতো সুগার সিরাপ দিতে হবে। কোথাও কম বেশি যেন না হয়। এই যে আমি ব্রাশের সাহায্যে কিন্তু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে আপনার কিন্তু আর কোথাও বেশি কম এরকম হবে না। সুগার সিরাপ বেশি হয়ে গেলে কেকটা কিন্তু ভেজা, ভেজা লাগে। খেতে একদমই ভালো লাগে না। তাই সুগার সিরাপ পরিমাণ মতো দিবেন। আবার সুগার সিরাপ যদি কম হয়ে যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না। স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া খেতেই পারবেন না। সুগার সিরাপ ক্রিম ছাড়া খেতে গেলে দেখবেন যে গলায় আটকে আসবে। তো এই তো আমি হচ্ছে যে ক্রিমটাকে সমান করে নিয়ে সাইডটাকেও আমি সমান করে মানে ক্রাম কোট করে নিব খুবই ভালো মতো। আপনি যদি কেকের ক্রাম কোট ভালো মতো করতে পারেন উপরে ফিনিশিং দেওয়ার সময় আর যে কেকের ক্রামগুলো এগুলো কিন্তু কেকের উপরে ভেসে উঠবে না। এইবার আমি হচ্ছে একটু কালার ক্রিম দিয়ে মানে হালকা একটু পিঙ্ক কালার দিয়ে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। হালকা একটু পিঙ্ক হবে। সেই কালার ক্রিম দিয়ে আমি সাইডে নজেলের সাহায্যে কেকটাকে কভার করে নিচ্ছি। ভালো মতো সব দিকে ক্রিম দিয়ে নিচ্ছি সমান করে। তারপর আমি হচ্ছে স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে দিব। ইতিমধ্যে আপনারা আমার অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে আমি স্ক্র্যাপারের সাহায্যেই ফিনিশিং দিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফ দিয়ে উপরে ফিনিশিং দিয়ে দেই। আসলে কাস্টমারের তরফ থেকে কোনো ধরাবাঁধা নিয়ম থাকে না। তাই আমি আমার মতো করে দেই। যেহেতু এভাবে করলে অনেকটা কম সময় লাগে। আর স্মুথ ফিনিশিং দিতে গেলে অনেক বেশি সময় লাগে। তাই আরকি ডেকোরেশন সুন্দর এবং সময় কমের মধ্যে যেটা আরকি করে দেওয়া যায়। তো উপরে আমি ব্রেড নাইফ দিয়ে ক্রিমটাকে একটু সমান করে নিচ্ছি। ক্রিমটা সমান হয়ে গেলে উপরে হচ্ছে আমি প্যালেট নাইফের সাহায্যে ডিজাইন করে দিব। দেখেন এটা কিন্তু হালকা পিঙ্ক কালার আমি আবারও বলে দিচ্ছি। এই কালারটা না রেড মানে স্ট্রবেরি রেড আছে সেটার সামান্য একটু কালার দিয়ে আমি এই কালারটা এনেছি। খুবই সামান্য। তো এই যে প্যালেট নাইফ দিয়ে দেখেন কেকের মধ্যে একটা ডিজাইন করে দিচ্ছি। এইজন্য কিন্তু আর কেকে আলাদা স্মুথ ফিনিশিং এর আমার দরকার হইল না। তো এখানে আমি এই যে প্যালেট নাইফ দিয়ে সমান করে দেওয়ার পর আমার মনে হচ্ছিল যে যেহেতু ছোট বাচ্চার জন্য হবে উপরে একটু যদি কালারিং করা যায় তাহলে দেখতে বেশি ভালো লাগে। তাই আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে আর কি অর্ধ গোলাপ করে দিচ্ছি। এইটা হচ্ছে 1M নজেল না 1M নজেলের যে ছোট আছে দেখতে অনেকটা স্টার নজেলের মতো কিন্তু ডিজাইন করলে 1M নজেলের মতোই হয়। সেটা দিয়েই করে দিচ্ছি কারণ কেকের সাইজ অনুসারে আমার মনে হচ্ছিল যে ওইটা দিয়ে করলে অনেক বেশি, বেশি বড় লাগবে। এখানে আমি ২ টা কালারের কাজ করেছি। এটা হচ্ছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা কালার এনেছি আমি সামান্য পরিমাণ রেড ম্যানের ব্লু কালার দিয়ে সাদা ক্রিমের মধ্যে দিয়ে। তো এই যে আমার ফুল করা হয়ে গেছে আর আমি সাইডেও স্টার নজেল দিয়ে একটু ডিজাইন করে দিই যেন হচ্ছে দেখতে বেশি ভালো লাগে। একটু মানে ভরাট থাকে এরকম। আর মাঝখানে হচ্ছে আমি লিখে নিব। যেহেতু বললাম যে একটা ছোট বাচ্চার আর নিচে আমি না আমার হঠাৎ করেই মনে হলো যে নিচে একটু বর্ডার ডিজাইন দিয়ে দেই। মানে প্রথমে আমি ভুলে গেছিলাম। এখানে ছোট নজেল নিলে হয়তোবা বেশি ভালো লাগতো। তো উপরে যে ফ্লাওয়ার করে দিয়েছি ওই সেম নজেল দিয়েই আরকি আমি নিচে বর্ডার ডিজাইন করে দিচ্ছি। যেহেতু বোর্ডটা ছোট হয়ে গেছে সাইডে ডিজাইন করলে খুব একটা ভালো লাগবে না। মানে ক্রিম বোর্ড ধরতেই পারবো না। এইজন্য আরকি আমি শুধু সামনে এবং পিছনে করে দিয়েছি ২ টা সাইডে আর করি নাই। তারপরেও কিন্তু ভালো লাগছিল।
আর সাইডে আমি একটু ওই শেড কালারের মতো করে দিছি, ওইটাও অফ স্ক্রিনে হয়ে গেছে। আর এখানে আমি ডার্ক চকলেট মেল্ট করে হ্যাপি বার্থডে টপারের মধ্যে আমি লিখে নিয়েছি হ্যাপি বার্থডে, আর রায়ানের নামটাও আমি রায়ান লিখে নিয়েছি যেন বেবি দেখে খুশি হয়। উপরে আমি কিছু মিল করে কেকের কালারের সাথে মিল করে পিঙ্ক কালারের, এটা পিঙ্ক আসলে হয় নাই, এটা কেমন যেন হয়েছে, আমি পিঙ্ক কালারই মিক্সড করছিলাম, অনেকটা মিষ্টি কালারের মতো হয়েছে না। তো এই টপারগুলো হচ্ছে যে আমি কেকের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই যে কেকের উপরে কিছু বুলেট, সুগার বল, এগুলো ডেকোরেশনের জন্যই দিয়ে দিলাম। তো তারপরে এই তো কেকের আমার ফাইনাল ডেকোরেশন কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন। যার জন্য করেছিলাম সে তো ভীষণ খুশি, আর আপু বরাবরই আমার উপর ডিপেন্ড করে জন্যই আমার উপরই ডিজাইন ছেড়ে দেয়। তো আমি আমার পছন্দের এই যে ডিজাইন একটা করে ফেললাম। কেকটাকে আগে ইচ্ছা মতো কাটি, তারপর যা হয় হবে। ৮ ইঞ্চি স্কোয়ার মোল্ডে আমি ২ পাউন্ড কেক বেক করে নিয়েছি। এই কেকটাকে এখন আমার ইচ্ছা মতো কাটতে হবে। এই সুন্দর কেকটাকে কি কাটতে ইচ্ছে করে বলেন? কিন্তু উপায় নাই, কেকটাকে কাটতে হবে, কারণ কাস্টমার আমাকে যে ডিজাইনটা পাঠিয়েছে, এই কেক না কাটলে সেই কেকটা আর আমি বানাতেই পারবো না। তো প্রথমবারের মতো আমি বানাতে যাচ্ছি হচ্ছে বিমান থিম কেক। তো এই বিমান কেক বানানোর জন্য আমার কাছে কোনো রকম মোল্ড ছিল না, আর হঠাৎই অর্ডার এসেছিল। মোল্ড পাওয়া যায় কিনা আমি জানি না। কেকটা অর্ডার করেছিলেন বড় ভাই। তো আমি এই জন্য ৮ ইঞ্চি স্কোয়ার মোল্ডে ২ পাউন্ড কেক হচ্ছে বেক করে নিয়েছি। কেকটা ডেকোরেশন করে নিব। তো তার জন্য আমি কেকটা কেটে আগে হচ্ছে সাইজ করে নিচ্ছিলাম। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। তো মাঝখানের যে লেয়ারটা হবে সেটা, মাঝখানের যে পার্টটা হবে সেটা আমি ৩টা লেয়ারে কাট করে নিয়েছি। সাইডের অংশগুলো আমি ২টা লেয়ারে কাট করে নিচ্ছি। এই যে মাঝখানে কেমন করে যে কি করছি, আসলে হুটহাট অর্ডার আসলে যা হয়। আর যেহেতু প্রথমবারের মতো বানাতে যাচ্ছিলাম, তো একটু ভয় হচ্ছিল যে আসলে ঠিকঠাক হবে কিনা। তো একটা মজার বিষয় আছে, সেটা আমি পরে বলবো, এখন বলবো না। মানে ভিডিওটা দেখতে থাকেন, বলবো যে এই কেকটা নিয়ে আসলে কি হয়েছে পরে। তো এখানে আমি হচ্ছে যে কেটে নিয়ে পাখা বানিয়ে নিলাম, তারপরে কি কি যে করে নিলাম, মানে আমি ইউটিউবে আর কি সার্চ করেছিলাম। তো সেরকম আসলে ভিডিও পাই নাই, তো গুগল থেকে আর কি কালেক্টেড পিক নিয়ে সেভাবেই আর কি করছিলাম। তো ভাইয়াও আর কি বলেছিলেন যে এভাবেই আর কি হচ্ছে যে বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে মাঝখানের শেপটা আগে দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি সাইডে পাখাগুলো দিয়ে দিব। সেরকমই করে নিচ্ছিলাম। ক্রিম, চকলেট গানাশ, সুগার সিরাপ এগুলো দিয়ে। তো সাইডে হচ্ছে যে আমি এই যে পাখা যেগুলো হবে প্লেনের, সেগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। সাইডেও হচ্ছে যে কোনাকুনি মানে অংশগুলো এই যে মাঝখানে একটু কেটে শেপ দিয়ে নিচ্ছিলাম। আসলে কিছু, কিছু বিষয় থাকে না যেগুলো হচ্ছে যে বলে কখনো বোঝানো যায় না। তো সেম আসলে আমি পিকচার দেখে আমার যেটা মনে হচ্ছিল যে এটা করা দরকার, তো সেভাবেই আর কি আমি করে নিচ্ছিলাম। তো এই কেক ডেকোরেশন করার পর আমার মনে হচ্ছিল যে এটা কি হলো, এটা কি হলো? মানে কেক তো আপনাদের মেহেরিমাকে আমি দেখানোর পর মানে কেন জানি আমার মনে হলো যে ওকে দেখাই, দেখি ও কি বলে। তো ওকে দেখানোর পরই বলতেছে কি, "আম্মা, প্লেন কেক?" মানে তখন সত্যিই বিশ্বাস করেন যে তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, মনে হয় হইছে। কিন্তু মানে তার আগ পর্যন্ত এই কেকটা করে আমি মানে ভালো লাগছিল না, যে হাতে সময় পেলে হয়তোবা আরও সুন্দর করে করতে পারতাম, বা আরও সুন্দর করে করা যেত, বা অন্য কেউ এই অর্ডারটা পেলে হয়তোবা আরও সুন্দর করে করত। কিন্তু আসলে প্রথমবার আর কিভাবে কি করব আমি বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, ভিডিও তো ওভাবে পাইনি। ছবি দেখে দেখেই আর কি আন্দাজ করেই হচ্ছে যে করা। এইজন্য হয়তোবা খুব একটা ভালো ফিনিশিং আমি আনতে পারিনি। হয়তোবা নেক্সট টাইম এই টাইপের অর্ডার পেলে আরও সুন্দর করতে পারবো। তো ওই যে আপনাদের মেহেরিমা যখন বলেছিল যে, "আম্মা প্লেন", তো তখন আমি সত্যিই আর কি আমার অনেকটা ভালো লেগেছে। যায় মেয়ে যেহেতু, এত ছোট মেয়ে যেহেতু বুঝতে পারছে যে এটা প্লেন, তার মানে হয়তোবা প্লেন শেপ হইছে আর কি। তো এই ছিল ডেকোরেশন। তো নতুন অভিজ্ঞতা হলো। তো এরকম কেকের কাজ পেলে কিন্তু ভালোই লাগে। নতুন, নতুন অভিজ্ঞতা। এইজন্য এই টাইপের কাজগুলো কিন্তু আমার একদমই না করতে ইচ্ছা করে না। কিন্তু বিশ্বাস করেন, এই কাটিং করে কেকটা ডেকোরেশন করতে যে পরিমাণ টাইম আমার লাগছে, মানে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা লাগছে। মানে কাটিং করে কোনটা কোন পাশে দিব, কিভাবে করব, এগুলো ভাবতে, ভাবতে আসলে অনেকটা সময় চলে গেছে। প্রথমবারের মতো আমি টুইন কেক করব টুইন বাবুর জন্য। এটা আমার একটা রিপিট কাস্টমার আপুর অর্ডার ছিল। তো নরমাল বোর্ডে এই কেকটা ডেকোরেশন করা যেত না। তো আমি এখানে বোর্ড বানিয়ে নিয়েছি এবং ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এই টাইপের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। সেই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে বোর্ড বানিয়ে নিতে পারবেন আপনার কেকের সাইজ অনুসারে। এখানে আমি এই কেকগুলোকে ৬ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি স্কোয়ার। একটু কোনাকুনিভাবে কেকের উপর বসিয়ে দিয়ে মাঝখানে একটু কাট করে নিয়ে ভিডিও স্ক্রিনে যেভাবে দেখলেন ওভাবেই কেটে নিয়ে একটার সাথে আরেকটা বসিয়ে দিলাম।
যেকোনো কেকই যখন আপনি ১ম বার করবেন তখন কিন্তু একটু হলেও আপনাকে সমস্যা ফেস করতে হয়। মানে কি করব, কোথায় থেকে করব এগুলো ভাবতে, ভাবতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই কেকটাও করার পরে আমার মনে হয়েছিল যে এভাবে না করে এভাবে করলেও হয়তো সময়টা কম লাগতো। আসলে এই ডিজাইনটা মানে করছিলাম, আপু আসলে একটা রেফারেন্স পিক দিয়ে বলেছিলেন যে শেপটা এরকম হবে আর ডিজাইনটা আপনি আপনার মতো করে দিন। তো আপু যেহেতু রিপিট কাস্টমার ছিল, রিপিট কাস্টমারে কাজ করার শান্তি একটাই যে সে আমার কাজের উপর হচ্ছে সন্তুষ্ট থাকে। টেস্ট নিয়ে তো কোনো কমপ্লেন নাই। নাই জন্যই সে ২য় বার, ৩য় বার অর্ডার করে। তো রিপিট কাস্টমারের কাজ করার সময় খুব শান্তিই লাগে সত্যি কথা বলতে। যে সে আমার কাজের ধরনটা জানে, সে আমার কাজটা জানে। তো নিশ্চিন্তে মনে কাজ করা যায় আরকি। তো আপু বলেছিলেন যে, "আপু শেপটা এরকম রেখে আপনি আপনার মতো করে দিন।" তো আর শেপটা ঠিক রেখে আমি আমার মতো করছি। আসলে ১ম বার টুইন কেক করতে যাচ্ছি টুইন বাবুর জন্য। তো ওরকম কোনো আসলে মাথায় কিছু আসছিল না। তো আর কি কেকটাকে রেডি করার পর আমার মনে হচ্ছিল যে না এভাবে না করে এভাবে করলেও পারতাম। তো নেক্সট টাইম এই টাইপের অর্ডার আসলে কিন্তু হচ্ছে যে অবশ্যই আমি আরো ভালো করতে পারবো। কারণ এই যে ১ম বার করতে যেয়ে যে সমস্যাগুলো আমি ফেস করেছি এগুলো নেক্সট টাইম অবশ্যই আর হবে না। কোনো কাজে যখন ১ম আপনি করতে যাবেন টাইমটা কিন্তু একটু বেশিই লাগে। দেখেন এখানে কিন্তু আমি মার্ক করে নিয়েছিলাম। তারপরেও কি যেন মনে হলো, পরে আমি শেপটা একটু বাঁকা করে হচ্ছে যে ডিজাইন করে দিছি। করার পরে দেখি যে আর ভালো লাগতেছে না। পরে আর কি ওখান থেকে ক্রিমটা তুলে নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে মাঝখানে কিন্তু দাগ পড়ে গেছে। তো দাগ পড়ে যাওয়া পুরোটা সাদাই রাখতে চেয়েছিলাম। কিন্তু মাঝখানে যখন দাগ পড়ে গেছে তখন আবার ভাবলাম যে না ওইটা আবার ফিনিশিং করতে গেলে তার থেকে ভালো ব্রাশ দিয়ে আমি মাঝখানে ডিজাইন করে দিই। তো মাঝখানে হচ্ছে যে আমি সুন্দর করে ডিজাইন করে দিলাম। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর উপরে এবং নিচে যে ছোট একটা স্টার নোজেল দিয়ে আমি বর্ডার ডিজাইন করে দিচ্ছিলাম। তো যেহেতু ছেলে বেবি তাই হচ্ছে যে আর কি আমি ব্লু কালারের মধ্যে রেখেছি। আর এখানে যা লেখার কথা ছিল আমি সেগুলো লিখে দিয়ে কিছু সুগার বল এড করে দিয়েছি। তো আসলে দেখতে অনেক সুন্দরই লাগছিল আর আপু পছন্দ করেছে এবং ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। মানে ছবি তোলার মধ্যেও কিন্তু কেকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে এবং ভিডিও অ্যাঙ্গেল। তো ভিডিওর এই অ্যাঙ্গেল থেকে আসলে বোঝা যাচ্ছে না যে কেকটা কত সুন্দর হইছে। সত্যি বলতে আসলে কেকটা অনেক সুন্দর হইছে। আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। তবে আমার মনে হয়েছে যে কিছু, কিছু ক্ষেত্রে যে এভাবে না করে এভাবে করলেও হয়তো ভালো হতো। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভালো হবে। যখন আপনি অল্প ওজনের কেক অর্ডার করবেন এবং অনেক মানুষকে খাওয়াতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই স্কোয়ার কেকগুলো পছন্দ করতে হবে। এতে করে হবে কি স্কোয়ার কেকগুলো যেহেতু খুব সহজেই কাটিং করা যায় এবং অনেকগুলো পিস হয়, রাউন্ড কেক কিন্তু তুলনায় আপনি সেম ওজনের অতগুলো পিস করতে পারবেন না এবং সবগুলো পিসও কিন্তু ওভাবে সমান হয় না। তো এই কেকটা ৩ পাউন্ডের আমি ১০ ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেক করে নিয়েছি। আর বোর্ড নিয়েছি এখানে ১২ ইঞ্চি। এখানে কেকটাকে ২ টা লেয়ারে কাট করে নিয়েছিলাম। বোর্ডের উপরে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা লেয়ার বসিয়ে ভালো করে সেট করে দিয়ে উপরে সুগার সিরাপ এবং পরিমাণ মতো ক্রিম দিয়ে মোটামুটি সমান করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো ক্রিম দিলেই হবে। পরিমাণে যেন অনেক বেশি ক্রিম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্পঞ্জ কেক ক্রিম ছাড়া ভালো লাগে না, তবে অতিরিক্ত ক্রিম দিলেও কিন্তু খেতে ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিলাম হোয়াইট চকলেটের গানাশ। আর হোয়াইট চকলেট দেওয়ার কারণে ভ্যানিলা কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আপু ভ্যানিলা কেকের মধ্যে কি ইউজ করলে কেকের টেস্ট বেড়ে যায়? তো আপনারা হোয়াইট চকলেট গানাশটা ইউজ করতে পারেন। গানাশটা দেওয়ার পরে কেকের যে একদম নিচের লেয়ারটা থাকে সেই লেয়ারটাই আমি উপরে দিয়ে দিলাম। যেহেতু কেকটাকে আমি ২ টা লেয়ার করেছিলাম, তাই উপরের লেয়ারটা আমি নিচে দিয়েছি আর নিচের লেয়ারটার পাশ যেহেতু একদম সমান থাকে সেই পাশটা আমি উপরে দিলাম। সবসময় কেকের নিচের পাশটা উপরে দিলে উপরের নিচের পাশটা যেহেতু অনেক বেশি সমান থাকে, তাই কেক ফিনিশিং খুবই অল্প সময়ের মধ্যে করা যায়। তো কেকটাকে ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি ২০ মিনিটের জন্য। তারপর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। যে কোনো কেকের ফিনিশিং আনার জন্য কেকের উপরে ক্রিম দিয়ে কভার করে নিলে খুব সহজেই এবং অল্প সময়ে ফিনিশিং চলে আসে। আর স্কোয়ার শেপ বা যে কোনো বড় কেকের উপরে ফিনিশিং আনা একটু টাইম লাগে। তো এইজন্য প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে সমান করে নিয়ে সাইডে স্ক্রাপার দিয়ে জিগজ্যাগ ডিজাইন করে দিতে পারেন এবং উপরে কালারটা শেড ডিজাইন করে দিতে পারেন। এতে করে আলাদা ফিনিশিংয়ের কোনোই ঝামেলা থাকে না। সবথেকে সহজ ফিনিশিং হচ্ছে এইটা যেটা আমি করে দিচ্ছি। কেকের একটু মোটামুটি সমান করে নিয়ে কেকের উপরে কালার দিয়ে জাস্ট প্যালেট নাইফ দিয়ে এদিক ওদিক টান দিলেই দেখবেন খুব সুন্দর কালার শেড তৈরি হবে।
কালার যদি একটু গাঢ় চান তাহলে ভিডিওতে যেভাবে দেখালাম প্যালেট নাইফের উপর সেভাবে ক্রিম দিয়ে একটু এদিক ওদিক টান দিলেই দেখবেন সুন্দর ফিনিশিং চলে আসবে। তো এখানে আমি 1M নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। 1M নজেল দিয়ে আর 6B নজেল দিয়ে এখানে আসলে বিভিন্ন নজেল দিয়ে ডিজাইন করলে এই কেকগুলো দেখতে বেশি ভালো লাগে। তো এখানে আমি 1M নজেল, 6B নজেল দিয়েই আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি আর বিভিন্ন কালারের মধ্যে রেখেছি। যেহেতু এটা ছেলেবাবুর জন্য ছিল কেক। তো ব্লু কালারের মধ্যেই করেছি। শুধু ব্লু কালারের মধ্যে একটু হালকা এবং হচ্ছে আকাশি কালার দিয়ে বা একটু ডিপ কালার দিয়ে আমি কেকটাকে কমপ্লিট করেছি। যে কোনো কেকের নিচেই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বর্ডার দেওয়া। বর্ডার দিলে কেকের সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ। এখানে ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি বর্ডার ডিজাইনটা করে দিলাম। আর উপরে আমি কিছু সুগার বল দিয়েছি এবং আমি এখানে একটা বার্থডে টপার বসিয়ে দিয়েছিলাম। কিন্তু কাস্টমার আমাকে বলেছিলেন আমি যেন নাম লিখে দেই। যদিও এটা প্রথমে বলেনি, পরে বলেছিল। পরে আর কি এই বার্থডে টপারটা তুলে এখানে আমি বার্থডে বয়ের এখানে নাম লিখে দিয়েছি। তো এই তো ছিল আমার কেকের ডেকোরেশন। এটা খুবই সিম্পল একটা ডেকোরেশন কিন্তু দেখতে অনেক সুন্দর। এই স্কোয়ার কেকগুলো দেখতে সবসময়ই আমার কাছে অনেক বেশি কিউট লাগে আর আপনাদেরও অবশ্যই ভালো লাগে। বড় কেকের উপরে বর্ডার ডিজাইন না দিলে একদমই দেখতে ভালো লাগে না। আর কিছু কিছু কেকের ক্ষেত্রে থাকে যে ছোট নজেল দিয়ে ডিজাইন করলেই বেশি ভালো লাগে। আমি এই বড় কেকের উপরে যে ডিজাইনটা করে দিচ্ছি সেটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল। এই নজেল দিয়ে ডিজাইন করলে খুবই সুন্দর লাগে আর এই একটা নজেল দিয়ে অনেক রকমের ডিজাইন করা যায়। উপরে যে ডিজাইনটা করে দিচ্ছি নজেলটাকে আলতো হাতে ধরে একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে ঘুরিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। নিচে যে আমি ডিজাইনটা করে দিব সেটা আলতো হাতে শুধু উপর থেকে একবার প্রেস করলেই দেখবেন সুন্দর ডিজাইনটা হবে। এই ছোট্ট নজেল দিয়ে অনেক বর্ডার ডিজাইন করা যায়। তো এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আপনারা বড় কেকের উপরে করতে পারেন। বড় কেকের উপরে আসলে অনেক বেশি ক্রিম দিয়ে কাজ করলে কিন্তু ফাঁকা থাকে উপরে, তাহলেও দেখতে ভালো লাগে না। তাই এই টাইপের কেকগুলোর উপরে এই স্টার নজেলগুলো দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন। আপনারা আমার এই টাইপের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন যে কেকের উপরে সরাসরি কালার দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং টানা যায়। তো আজকের এই কেকটা হচ্ছে 3 পাউন্ডের মতো এখানে আছে। আর এটা হচ্ছে যে আমি 10x10 ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেক করে নিয়েছি। 12 ইঞ্চি বোর্ডের উপরে ডেকোরেশন করে নিয়েছি। তো সাইডটা ফিনিশিং করে উপরে হচ্ছে আমি কালারটা এভাবে ড্রপ আকারে দিয়ে দিয়েছি। এখন প্যালেট নাইফের সাহায্যে দেখেন খুবই আলতো হাতে এটাকে আমি এক পাশ থেকে অন্য পাশে দিয়ে নিচ্ছি। যার কারণে দুইটা কালারের খুব সুন্দর শেড তৈরি হচ্ছে এবং একই সাথে উপরে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসছে। তো এইভাবে হয় কি যে আপনাকে আলাদা করে আর সুন্দর স্মুথ ফিনিশিংটার দরকার হয় না। এভাবে কিন্তু এই কেকগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ সময়ই দেখা যায় কাস্টমারের কোনো ডিমান্ড না থাকলে বড় কেকগুলোর উপরে আমি এরকম জিগজ্যাগ ডিজাইন করে দেই, ব্রাশ দিয়ে ডিজাইন করে দেই, মানে সিলিকনের ব্রাশ দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায়। এখানে আমি অনেম নজেল দিয়ে হচ্ছে সাদা কালার ক্রিম দিয়ে এখানে ফ্লাওয়ার করে দিচ্ছি। অনেম তো আসলে জাতীয় নজেলের মতো, কাস্টমার যখন কোনো ডিমান্ড না করে তখন আসলে বেশিরভাগ বেকারসই মনে হয় আমরা অনেম নজেল দিয়ে কাজ করে দিতে চাই। তো এখানে অনিয়ম নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 195 নাম্বার নজেল দিয়ে। এখানে 3টা কালার আমি দিয়েছি, সাদা, পিঙ্ক আর এইটা না সাইডেরটা হচ্ছে মিষ্টি কালারের মতো। এইটা স্ট্রবেরি রেড একটু কালার বেশি করে দিলেই এই কালারটা কিন্তু আনতে পারবেন। উপরে কাজ করার পর যে বেঁচে গেছে ক্রিমটা, সেই ক্রিমটা এখন অন্য পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিব। তার আগে এই পাইপিং ব্যাগের মধ্যে ছোট্ট সাইজের স্টার নজেল নিয়েছি আর পাইপিং ব্যাগের দুই পাশে 2টা কালার দিয়েছি। এখানে এই 2টা কালার প্রায় পাশাপাশি হওয়ার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। তো এভাবেই পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু ক্রিম দিয়ে আপনারা শেড কালারটা তৈরি করে নিতে পারবেন। বর্ডার ডিজাইন করলে কেকের কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যায় আর বিশেষ করে এই টাইপের কেকগুলোর নিচে বর্ডার না দিলে তো একদমই ভালো লাগে না দেখতে। তো বর্ডার দেওয়া হয়ে গেলে উপরে আমি বার্থডে টপার বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু বার্থডে উপলক্ষে কেক ছিল আর কাস্টমারের তেমন কোনো ডিমান্ড ছিল না, তো আমি আমার মতো করে দিচ্ছিলাম। যখন আমার মতো করে দিই তখন একটু শান্তি বেশিই লাগে। তো এখানে আমি হচ্ছে কিছু সুগার বল দিয়ে দিলাম, এটাও ডেকোরেশনের সৌন্দর্যের জন্য। আর অনেকেই ভাবেন যে এই সুগার বলগুলো হয়তো বা খাওয়া যায় না, এগুলো কিন্তু সুগার দিয়েই তৈরি, এগুলো সম্পূর্ণ খাবার যোগ্য। কেকের উপরে খুব কম জিনিস ইউজ করা যায় যেগুলো খাওয়া যায় না, নন এডিবল। যেমন এখানে বার্থডে টপার আর বাটারফ্লাইটা শুধু নন এডিবল আর সব কিছুই কিন্তু খাওয়া যাবে।
আমি সবসময়ই সহজভাবে কিছু কাজ দেখানোর চেষ্টা করি। কারণ আমি জানি অনেক নতুন আপু ভাইয়া আছেন যে আমার পেজটা ফলো করেন। একটু হলেও আমার টিপস তাদের কাজে আসবে। যেমন আজকের কেকটার উপরেই হচ্ছে যে আমি ব্লু কালারের শেড কালার করে দিচ্ছি সাদার মধ্যে। আমি উপরে যেহেতু ডিজাইন করে নিব সেইজন্য আমি কালার ক্রিমটা করে নিয়েছি। আর সেই ক্রিমটাই কেকের মধ্যে এপ্লাই করে উপরে প্যালেট নাইফ দিয়ে খুব সহজেই একটা ফিনিশিং এনেছি। সাইডে আমি জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে দিতে চাইছিলাম, কিন্তু স্ক্র্যাপারটা যে কোথায় রাখছি খুঁজেই পাই নাই। পরে সিলিকনের যে ব্রাশটা আছে সেটা দিয়েই আমি ডিজাইন করে দিছি। আসলে এই টাইপের কেকগুলো মানে চারকোনা টাইপের কেকগুলো ফিনিশিং আনা একটু টাইম লাগে। যারা নতুন আছেন তারা হচ্ছে ক্রিম দিয়ে ডিজাইন করে এই টাইপের হচ্ছে জিগজ্যাগ সাইড দিয়ে ডিজাইন করে দিতে পারেন। যেহেতু উপরে বর্ডার থাকে, নিচেও বর্ডার থাকে, ওভাবে আসলে বোঝা যায় না। ডিজাইনগুলো কিন্তু দেখতে ভালো লাগে। আর উপরে আমি ছোট সাইজের স্টার নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। একই টাইপের ডিজাইন করতে কিন্তু আসলে আমাদের ভালো লাগে না। কিন্তু দেখা যায় যে নতুন, নতুন কাজ করার অপেক্ষায় থাকলেও সবার বাজেট তো আর এক থাকে না। নতুন ডিজাইন করার জন্য কাস্টমারের বাজেট থাকতে হয়। কাস্টমারের চাওয়া পাওয়ার মধ্যেও নতুনত্ব থাকতে হবে। কাস্টমারের বাজেটের দিকে খেয়াল রেখে চাইলেও কিন্তু সবসময় আমরা হচ্ছে কেকের মধ্যে অনেক কিছু করতে পারি না। আবার হচ্ছে কাস্টমারের বাজেটের দিকে খেয়াল রেখে যে একেবারে কেকটার উপরে সৌন্দর্য কিছুই করব না তাও কিন্তু হয় না। সৌন্দর্যর জন্য দেখা যায় নিজেদের থেকেও অনেক কিছু করে দিতে হয়। যেমন এই কেকটা শুধু ফাঁকাই চেয়েছিল, মানে কেকের মধ্যে এরকম ফাঁকাই থাকবে কাস্টমার এমনই চেয়েছিলেন। কিন্তু হচ্ছে যে আমি চেয়েছি যে না, একটু কেকের মধ্যে ভালো লাগুক, তাই নিজে থেকেই আর কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি যেন দেখতে বেশি ভালো লাগে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বড় কেকগুলোর অর্ডার আসলে আমি বোর্ড কিভাবে ম্যানেজ করি, বক্স কোথায় থেকে আনি, কেকটা কিভাবে বেক করি, সবই থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমেই আমার দরকার বোর্ডটাকে। তো এই বোর্ডটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি দোকান থেকে, মানে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে, কারণ রেডি বোর্ডটা পাইনি। আমরা যে মাপের কেকটা বানাবো, তো এখানে বোর্ডটা যেহেতু কাঠের মতো হয়, তো কাঠের গুঁড়া থাকতে পারে বা যে কোনো আর কি ময়লা থাকতে পারে, এই জন্য আর কি প্রথমে বোর্ডটাকে ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবং বোর্ডটা যেন দেখতে সুন্দর লাগে তাই আমি ফয়েল পেপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে নিলাম, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন। তো এইখানে কেক হবে আমার 5 পাউন্ডের। এখানে যে মোল্ডটা দেখতে পাচ্ছেন বড়, এইটা হচ্ছে 11 বাই 13 ইঞ্চি। তো এই মোল্ডটাতে আমি 3 পাউন্ডের কেক বেক করে নিব। সাইডের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 8.5 বাই 10.5 ইঞ্চি। ওইটাতে আমি করে নিব 2 পাউন্ড কেক। তো এই 3 পাউন্ড কেক আমি বেক হতে দিব ওভেনে। যেহেতু আমার এক ওভেনে 5 পাউন্ড কেক একসাথে যাবে না। আমার ওভেনটার সাইজ হচ্ছে মিয়াকো 36 লিটার। এখানে 14/11 এই যে মোলটা দেখতে পাচ্ছেন এটাই শুধু যাবে, আর কিছু দেওয়া যাবে না। এই যে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি। আর এখানে আমি হচ্ছে এই যে 2 পাউন্ডের কেক ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। এবং ওই কেকটা হতে হতেই আমি এখানে রেডি করা কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি এবং কাঠি থেকে নেড়ে দিব। কাঠি দিয়ে নেড়ে দিলে হয় কি, কেকের ব্যাটারটা সব দিকে সমানভাবে যায় এবং এর মধ্যে যে বাবলসগুলো থাকে এগুলো ভেঙে যায়। তখন কেকের লেয়ার কাটলে আর সেই কেকগুলোর স্লাইস ছিদ্র ছিদ্র হয় না, দেখতে ভালো লাগে। তো ওই কেকটা আমি নামিয়ে নিব, এতক্ষণে হয়ে গেছে। আর এই কেকটা আমি ওভেনে দিয়ে দিব। দেখেন কেকের লুকটা। তো এই যে পরে আবারও আরেকটা কেক নিয়ে এলাম। তো এই 2টা কেকই আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবং ঠান্ডা করে নেওয়ার পরে আমি মোল্ড থেকে সাবধানতার সাথে সারিয়ে নিব এবং এটাকে 2টা লেয়ারে কাট করে নিব। 3টা লেয়ার করলে বেশি পাতলা হয়ে যাবে। এমনিতেও এই কেকের সাইজটা অনেক বড় হবে। কেকটা হবে 5 পাউন্ডের, কিন্তু সাইজ হবে 18/11। তো আমি বোর্ড নিয়েছি বড়। এই বোর্ড ছাড়াও আরেকটা বোর্ড আমি রেডি করে রেখেছি, যে বোর্ডে আমি ফাইনাল ডেকোরেশন করে কেকটা ডেলিভারি করে দিব। এখন যে বোর্ডের উপর আমি কেকটা কাট করে নিচ্ছি, এই বোর্ডের সাইজ হচ্ছে 16/12। এই বোর্ডটা আমার ফ্রিজে রাখা যাবে, কিন্তু একদম যে বড় সাইজের বোর্ড সেটা আমার ফ্রিজে রাখা যাবে না। তো এই 2টা কেককে আমি 2টাকেই আলাদাভাবে আমি বেক করে নিয়েছি, আলাদাভাবে আমি রেডি করে নিব। এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ইঞ্চি বোর্ডের উপর রেখেছি এবং উপরের একটা পাতলা যে অংশ থাকে এটা আমি কেটে সরিয়ে নিচ্ছি। এই লেয়ারটা কিন্তু এমনিতেই অনেক পাতলা, তাই এইটার আমি মাঝখানে কাটবো না, বরঞ্চ এই যে দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো কিন্তু একদমই সমান, তো মাঝখানে কাট করে নিয়ে আমি এখানে ডাবল লেয়ার করে দিব, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে কিছু কিছু জিনিস থাকে না, বলে বোঝানো যায় না, ভিডিও স্ক্রিনে দেখেই একটু বুঝে নিতে হয়। তবে আপনারা এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন যে বড় কেকগুলোর অর্ডার আসলে আপনারা কিভাবে কি করবেন।
এই যে প্রথমে যে আমি বড় কেকটা বানিয়ে নিয়েছিলাম মানে 14/11, সেই কেকটাকে আমি প্রথমে ক্রাম কোট করে ফ্রিজে সেট করে নিব। 2টা কেকই আমি 2টা পার্টই খুব সুন্দরভাবে ক্রাম কোট করে ফ্রিজে আমি সেট করে নিব। এই কাজটা আমি করছিলাম যেদিন কেক ডেলিভারি যাবে তার আগের দিন দুপুরে। ক্রাম কোট করে আমি ফ্রিজে সারা রাত রেখেছি এবং পরের দিন বিকালেও রেখেছি। পরের দিন 7টার দিকে কেকটা নিতে এসেছিল। আমি 5টার দিকে কেকটা রেডি করা শুরু করি এবং 2 ঘন্টার মধ্যেই আমার বাকি ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যায়। তো এই ডেকোরেশনটা আমি কিভাবে করলাম পরবর্তীতে এইটারই আরেকটা ভিডিও আমি শেয়ার করব। যেহেতু এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই এখানে আর শেয়ার করি নাই। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কেকটা কিভাবে বেক করলাম, বোর্ড কিভাবে বানালাম, তারপরে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। এখন দেখাবো ফাইনাল ডেকোরেশন। তো এই যে সবথেকে যে বড় বোর্ড, এই বোর্ডের সাইজ কিন্তু আমি আগেই বলে দিয়েছি, এটা হচ্ছে 19/16। তো এই বোর্ডের উপরে আমি আগে থেকে বেক করা এই কেকটাকে পার করে নিব। তো এত বড় কেক আসলে একা পার করা যাচ্ছিল না। আর ওই মুহূর্তে বাসায় যেহেতু কেউ ছিল না তাই আমি কারোর হেল্পও নিতে পারছিলাম না। আর কেকটা যেহেতু 2 ঘন্টা পরই ডেলিভারি যাবে তো তখনই আর কি কেকের মাঝখানে আমি কাট করে একটা লেয়ার মানে একটা পার্ট আর কি মেইন বোর্ডে বসিয়ে দিই। আর মেইন যে বোর্ডে আমি কেকটা রেডি করছি এই বোর্ডটা যেহেতু অনেক বড় আমার ফ্রিজে ধরবে না, তাই আমি এই বড় বোর্ডে কেকটা ডেকোরেশন করে একবারে ডেলিভারি করে দিব। ক্রাম কোট করে আগে থেকে ফ্রিজে রাখার কারণে এই কেকটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে, তাই কেক দিয়ে ফাইনাল ডেকোরেশন করার পর আর আপনার ফ্রিজে রাখার দরকার হবে না। শীতের মধ্যে বলেই এটা সম্ভব হচ্ছে, গরমের দিন হলে অবশ্যই এসি রুমেই আপনাকে কাজ করতে হবে। এই যে অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি সাইডটাকে এবং কেকটাকে পুরোই কভার করে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে নজেল দিয়ে এবং সাইডটাকে আমি সমান করে নিচ্ছি। উপরেও আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিব। ক্রিম একটু পরিমাণে বেশি পড়েছিল তাই সেই ক্রিমটাকে আমি তুলে নিলাম। এবার প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে সমান করে নিব কেকের উপরে যেন সব দিকে ক্রিমটা সমানভাবে পড়ে। এই কেকটাকে স্মুথ ফিনিশিং করার দরকার ছিল না, আর যেহেতু এটা অনেক বড় কেক ছিল, থিম ছিল ব্লু কালারের মধ্যে, মানে আমি যাই করি না কেন সেটা যেন ব্লু কালার হয়, কাস্টমারের এমনই ডিমান্ড ছিল। তো উপরে আর কি আমি হচ্ছে এই যে ব্লু এবং নেভি ব্লু চীনা জেল কালার দিয়ে আমি ডট ডট করে দিয়ে প্যালেট নাইফ দিয়ে সব থেকে যে সহজ ডিজাইন সেটাই আমি করে দিচ্ছিলাম। আসলে বড় কেকগুলোর মধ্যে এত সুন্দর ওভাবে সময় নিয়ে ডিজাইনও করা যায় না। আমি যে ডিজাইনটা করে দিচ্ছিলাম এটা খুবই সহজ ডিজাইন, তারপরেও কিন্তু সময় লেগেছে। মানে কেক ডেলিভারি করার 2 ঘন্টা আগে থেকে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। কারণ ক্রিম বিট করা, ক্রিমে কালার মিক্সিং করা, পাইপিং ব্যাগে কালার ওঠানো, এই কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলে কিন্তু ধাপে ধাপে অনেক টাইম লেগে যায়। আর যেহেতু আমাকে এক হাতেই কাজ করতে হয় এই জন্য আর কি সময় একটু হাতে নিয়েই আমি কাজটা করতে শুরু করেছিলাম। যদিও এই কেকটাকে আমি রেডি করেছিলাম 5টা থেকে 7টার মধ্যে, আমার 1.5 ঘন্টার মধ্যেই কেকটা রেডি হয়ে গিয়েছিল। আর ভাইয়ারা কেকটা ডেলিভারি নিতে এসেছিলেন 8টার দিকে, মানে 7টার দিকেই নেওয়ার কথা ছিল, তারপরে 8টার দিকে নিয়ে গেছেন। আর যেহেতু শীতের দিন তাই কেকটার কোনো সমস্যা হয় নাই, যেভাবে রেডি করে রেখেছিলাম সেভাবেই ছিল। আর যেহেতু আমি ক্রাম কোট করে কেকটাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নিয়েছি তাই কোনো রকমের কোনো সমস্যা হয়নি। যদি আপনারা এই টাইপের বড় কেকগুলো করতে চান তাহলে কেকগুলো আগেই ক্রাম কোট করে ফ্রিজে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নেবেন। তারপরে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেবেন ডেলিভারির আগ মুহূর্তে এবং ডিজাইনগুলো করে দিবেন, দেখবেন ক্রিম সুন্দর স্টিফ থাকবে। আমি স্টার নজেল দিয়ে উপরে হচ্ছে ডিজাইন করে দিচ্ছি। এখানে আসলে 1M 6B এই নজেলগুলো দিয়েই কমন কাজ ছিল, যে ডিজাইনগুলো আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি তাই আর বিস্তারিত বলার কিছু নাই। কাজ করার সময় দেখছিলাম এক সাইডে ডেকোরেশন বাকিই আছে, তো সাইডের ডেকোরেশনের সাথে মিল রেখে আবারও আমি ডেকোরেশন করে দিলাম। আর মাঝখানে কিছু সুগার বল বুলেট এগুলো দিয়ে দিচ্ছিলাম। যেহেতু অনেক বড় কেক ছিল তাই কেকের মাঝখানে আর আমি সরাসরি লিখে না দিয়ে, আমি এটা যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল তাই আমি 2টা টপার বসিয়ে দিয়েছি কেকের সাথে মিল রেখে। তারপর কেকটাকে আমার ডেকোরেশন করা হয়ে গেলে সাইডে রেখে এই কেকটাকে আমি একদম প্যাকেজিং করে আমি রেখে দিব। যেহেতু কেকটাকে বাহিরেই রাখবো তাই আমি প্যাকেজিং করেই রেখে দিব, যখন আসবে তখন নিয়ে যাবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা আপনার রেডিমেড কিনতেও পাবেন, কিন্তু আমার হাতে যখন সময় না থাকে বা অনেক বড় সাইজের দরকার হয় তখন আমার লোকেশনের এখানেই একটা দোকান আছে, আমার কাছেই যেহেতু দোকান আছে তাই আমি চাইলেই আমি বক্স বানিয়ে নিয়ে আসতে পারি। তো বোর্ডের মাপেই আমি বক্সটা বানিয়ে রেখেছিলাম, তো সেই বক্সটাকে জাস্ট পিন আপ করে দিয়ে আমি প্যাকেজিং করে দিলাম।
প্যাকেজিং করার পর আমার একসময় মনে হয় কেকের ডেকোরেশন অনেকটা বাকি আছে। মানে কেক প্যাকেজিং করার পর আমি দেখছিলাম যে আমার সাইডে চকলেট টপার আছে, সেগুলো আমি কেকের মধ্যে বসাইনি। তো তারপর আর কি এই যে কেকের উপরে আমি চকলেট টপারগুলো বসিয়ে দিলাম। আর এই কেকগুলো কিন্তু না করতে একটু সময় বেশি লাগে, তবে ডিজাইন সহজ আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। এই রিভিউ কিন্তু আমি অনেক আগেই শেয়ার করেছি যে কাস্টমাররা কী রিভিউ দিয়েছেন। আর এই কেকটি যিনি অর্ডার করেছিলেন ভাইয়া আমার বহুবারের রিপিট কাস্টমার। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরও কয়েকটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। তো ১ম এ যে কেকটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি, সেইটা হচ্ছে ২.৫ পাউন্ড কেক বেস। তো এখানে ৯ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়ে ৩ টা লেয়ার করে ক্রাম কোট করে নিচ্ছি। আর এটা যেহেতু ভ্যানিলা কেকের অনেক ভিডিও কিন্তু আছে কিভাবে লেয়ারগুলো সাজাতে হয়। তাই আর ক্রাম কোট করে দেখাই নাই। কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এই ভিডিওতে যেহেতু আমি বেশ কয়েকটি কেক ক্রাম কোট করে ফাইনাল ফিনিশিং দিয়ে দেখিয়ে দিব। তাই প্রত্যেকটা কেক যদি ডিটেইলস দেখাতে যাই তাহলে অনেক বেশি টাইম লেগে যাবে। তো এখানে অল্প করে ক্রিম নিচ্ছিলাম আর কিভাবে আমি কেকের সাথে লাগিয়ে দিচ্ছিলাম একটু খেয়াল করবেন। আর স্পঞ্জ কেকগুলোতে ক্রাম একটু বেশি হয়। লেয়ার করার আগেও ক্রামগুলো একটু সরিয়ে নিবেন। তারপরে এভাবে ক্রাম কোট করে ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিবেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। তারপর এখানে ক্রিমটাকে সফট রেখে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে নজেল নিয়েছি, বাস্কেট নজেল। তারপর কেকটাকে সুন্দরভাবে কভার করে দিচ্ছি। যারা কিনা নতুন আছেন, কেকের মধ্যে ফিনিশিং আনতে পারেন না, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। সুন্দরভাবে এই ভিডিওগুলো দেখে বাসায় প্র্যাকটিস করতে পারবেন। ইনশাল্লাহ কেকের মধ্যে খুবই সুন্দর একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিতে পারবেন। তো ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পরে ১ম এ প্যালেট নাইফের সাহায্যে উপরটাকে আমি আলতো করে সমান করে নিলাম। ক্রিমটাকে এপাশ থেকে ওপাশ দিয়ে, তারপরে নিচে আমি একটু হালকা করে সমান করে দিয়ে কোথাও ক্রিম লাগলে ক্রিম দিয়ে দিব। আর প্যালেট নাইফ দিয়ে টান দেওয়ার পর প্রত্যেকবার প্যালেট নাইফে থাকা এক্সট্রা ক্রিমগুলো আমি কোথাও থেকে ক্লিন করে নিব। সেটা বাটির সাথে হোক, এক্সট্রা ক্রিমটা তুলে নিয়ে অথবা টিস্যু পেপার দিয়েও ক্লিন করে নিতে পারেন। তো এই কেকের মধ্যে আমি একটু শেড কালার চাচ্ছিলাম, তাই এখানে সরাসরি পিঙ্ক কালার আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। তো আপনাদের কাছে যদি এইরকম ড্রপ কালারগুলো না থাকে, এটা সিনা জেল কালার, যেকোনো ট্রান্স রেড যেকোনো কালার থাকলে কিন্তু হবে। কাঠির সাহায্যে নিয়ে এভাবে কেকের সাইড দিয়ে তারপরে প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে এভাবে টান দিলেই কিন্তু সুন্দর একটা শেড কালার তৈরি হয়ে যাবে। তো আর একটু গাঢ় কালার আমি চাচ্ছিলাম। তো তাই জন্য আরকি এখানে প্যালেট নাইফের সাথে আরেকটু হালকা একটু কালার দিয়ে এখানে আমি আবারও ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো কিভাবে কি করছি স্ক্রিনে একটু খেয়াল রাখেন তাহলেই কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন। এভাবে একটা কেকের মধ্যে যেকোনো কালার কিন্তু করে নিতে পারবেন। তো তারপর স্ক্রাপার দিয়ে আমি সাইডটাকে সমান করে দিচ্ছি। দেখেন কত সুন্দর কিন্তু শেড কালার তৈরি হয়ে গেল। এভাবে কালারও কম লাগে, ক্রিমের টেস্টও কিন্তু পারফেক্ট থাকে। এখন উপরে আমি স্মুথ ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তো প্যালেট নাইফ দিয়ে প্রত্যেকবার টান দিবেন আর প্যালেট নাইফটাকে প্রত্যেকবার ক্লিন করে নিতে হবে। তারপরেও যদি মনে হয় কোথাও ক্রিম লাগবে তাহলে একটু করে ক্রিম দিতে হবে। ব্যাস আমার কিন্তু কেকটা সুন্দর একটা ফিনিশিং আমি স্মুথ যেমনটা দরকার দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1M নজেল দিয়ে ডিজাইন করে নিব। এই সেম কাজটা আপনারা 2D নজেল দিয়েও করে নিতে পারবেন। ১ম এ নজেলটা দিয়ে ক্রিম একটু বের করে নিতে হবে। তারপরে জাস্ট ঘুরিয়ে নিতে হবে। একটু চাপ দিয়ে ক্রিমটা বের করে নিবেন, তারপরে হাতটা জাস্ট ঘুরিয়ে নিবেন। যারা কিনা নতুন তারা এই ডিজাইনগুলো আপনারা কেকের উপরে করে দিতে পারেন। খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো করা যায়। আর নতুন অবস্থায় আমিও এই ডিজাইনগুলাই বেশি করতাম। যদি কাস্টমার ডিজাইন না দিত। তবে নতুন ডিজাইন করতে প্র্যাকটিস করতে দেখবেন আপনাদের হাতের কাজও অনেক সুন্দর হবে মাশাআল্লাহ। তো ওই সেম নজেলটা দিয়েই কিন্তু আমি আবার নিচে বর্ডার ডিজাইনটা করে দিচ্ছি। যেহেতু এই কেকটা বড় ২.৫ পাউন্ডের ৯ ইঞ্চি মোল্ডে ডেকোরেশন করে প্রায় ১০ ইঞ্চির মতো হয়ে গেছে। তো এখানে আপনারা চাইলে ছোট কেক হলে তখন ছোট নজেল দিয়েও কিন্তু বর্ডার ডিজাইনটা করে দিতে পারবেন। আর যেকোনো নজেলের
আ কিন্তু ছোট নজেলও পাওয়া যায়। যেমন 1M নজেল, 1M একটা বড় আর নাম্বার ছাড়া এই 1M সাইজেরই অনেক ধরনের ছোট নজেল পেয়ে যাবেন। কাজ প্রায় সেম। শুধু একটু ডিজাইন বড় আর ছোট এরকম হবে। আর আগে থেকেই আমি কিছু চেরি ফুল বানিয়ে নিয়েছিলাম। তো এগুলা হচ্ছে আমি 224 নাম্বার রোজ নজেল দিয়ে আমি করে আগেই রেখে দিয়েছিলাম। এখন সরাসরি কেকের উপরে আমি বসিয়ে দিচ্ছি। আর অনেক ভিডিওতেই আমি চেরি ফুল বানানো দেখিয়ে দিয়েছি। তো এখন এখানে আর দেখালাম না। এটা খুবই ইজি ৫টা ৬টা পাপড়ি দিয়ে যেকোনো রোজ নজেল দিয়েই আপনি করে নিতে পারবেন। তো এটা এখন কেকের উপরে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। আর দেখেন কেকটা কিন্তু সিম্পলের মধ্যে কত সুন্দর। আর নতুনরাও এই ডিজাইনগুলো কিন্তু খুবই সহজে করতে পারবেন। তো এখন ফুলগুলোর উপরে আমি সুগার বল দিয়ে দিচ্ছিলাম। এইটা শুধু ডেকোরেশনের সৌন্দর্যের জন্য। এখানে সুগার বল না দিয়ে চাইলে কিন্তু এই চেরি ফুলগুলোর মধ্যে যেকোনো কালার ক্রিম দিয়েও রেনু করে দিতে পারতেন। ওরকমও দেখতে ভালো লাগে। এটা উম মানে ডিজাইন সিম্পল হলেও কাস্টমাইজ ডিজাইন ছিল। মানে কাস্টমার এরকমই চেয়েছিল আমার কাছে। তো সাইড দিয়েও সুগার বল দিয়ে দিলাম আর এখন এই কেকের মাঝখানে আমি লিখে নিব। তো এখানে ফন্ডেনে লিখেও সেট করে দিতে পারেন, চকলেট দিয়েও লিখে দিতে পারেন। তো এখানে আমি চকলেট সরি ক্রিম দিয়ে লিখে নিব। তো তার জন্য আমি এখানে কাগজের একটা কোণ বানিয়ে নিচ্ছি। কাগজের কোণ বানিয়ে এভাবে এই কোণের মধ্যে ক্রিম, চকলেট গানাশ যেকোনো কিছু নিয়েই কিন্তু লিখে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিলাম ক্রিম। তো এই ক্রিম দিয়েই হচ্ছে যে আমি লিখে নিব। তো প্রথমেই একটু কোণটাকে ভালোভাবে বানিয়ে নিয়ে ক্রিমটা দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে যেন ক্রিমটা বের না হয়ে আসে। তো এই যে আমি অফ স্ক্রিনে হচ্ছে যে লিখে নিয়েছি। অফ স্ক্রিন বললে ভুল হবে। আমি লিখে নেওয়ার পর দেখি যে এইটুকু ক্যামেরায় আসে নাই। তো যাই হোক আর এখানে আমি আরও একটা কেক ডেকোরেশন করে দেখিয়ে দিব। তো এই কেকটা হচ্ছে ১ পাউন্ডের আমি ৭ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপরে নাইফের সাহায্যে চারপাশ থেকে ছড়িয়ে নিয়ে এটাকে আমি ডিমোল্ড করে নিলাম। তো এখানে হচ্ছে আমি এটাকে ২ টা লেয়ার করব, বেশি লেয়ার করব না। এমনিতেও অনেক পাতলা। আর এটা স্কোয়ার ডিজাইন হবে না, ডিজাইনটা একটু অন্যরকম হবে। তো ওইজন্য আরকি আমি ডিটেইলস একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ১ম এ আমি কেকটাকে ২ টা লেয়ার করে নিলাম। এখন হচ্ছে যে এখানে আমি বোর্ড নিয়েছি আর বোর্ডের উপরে নিয়েছি সামান্য ক্রিম। তো কেকের একটা লেয়ার হচ্ছে যে আমি বসিয়ে দিলাম। তো এখানে এই যে এইভাবেই কিন্তু আপনারা সব রকমের ভ্যানিলা কেক ডেকোরেশন করে নিতে পারবেন। ১ম এরটা দেখাইনি কারণ এই ভিডিওটা এমনিতেই অনেক বড়, আরও বড় হয়ে যেত। তো এখানে সুগার সিরাপ চাইলে আপনারা ১ম অবস্থায় সিলিকন ব্রাশের সাহায্যে দিতে পারেন। তো এখানে আমি বোতলটা কাট করে নিয়েছি, ওভাবেই আমি দিয়ে দিলাম। যার যেভাবে সুবিধা হয় সেভাবে দিয়ে দিবেন। এখানে হচ্ছে যে দিয়ে দিবেন ভ্যানিলা ক্রিম। তো আমার একটু স্কাই কালারের ভ্যানিলা ক্রিম বেঁচে ছিল। তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে অল্প পরিমাণ ক্রিম দিয়ে একটু প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিলাম। আর এখন এর উপরে দিয়ে দিচ্ছি একটু চকলেট গানাশ। আমি ভ্যানিলা কেকে চকলেট গানাশ ইউজ করি। এতে করে এই কেকের টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে যারা বলেই দেয় যে কেকের ক্রিমে বা কেকের টেস্টে একটু মিষ্টিটা কম পছন্দ করেন বা কম খেতে চান, তাদের ক্ষেত্রে শুধু সুগার সিরাপ আর ক্রিম দিয়েই কেকটা ডেকোরেশন করে দিবেন। এখানে চকলেট গানাশটি ইউজ করবেন না। কারণ চকলেট গানাশটি ইউজ করলে মিষ্টির পরিমাণটা একটু বাড়ে। তো চকলেট গানাশটা সমান করে নিয়ে এখানে আমি আরও একটা কেকের লেয়ার বসিয়ে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও ক্রিম দিয়ে একটু সমান করে নিচ্ছি। এইটাকে বলা হয় ক্রাম কোট। তো ক্রাম কোট করতে হয় এই কারণেই যেন ফাইনাল ফিনিশিং এর সময় এই যে কেকের যে গুঁড়াগুলা থাকে স্পঞ্জ কেকে বেশি তো ক্রাম হয়। এই ক্রামগুলা যেন কেকের উপরে ভেসে না ওঠে। কারণ সুন্দর ডিজাইন করার পর ক্রাম যদি ভেসে ওঠে তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগে না। আর কেকের মধ্যে সবসময় সুন্দর স্মুথ ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই ক্রিমটাকে আপনাকে সফট রাখতে হবে। ওভারবিট করবেন না, ওভারবিট করলে কিন্তু কেকের মধ্যে একেবারে সুন্দর ফিনিশিং দিতে পারবেন না। তো এই যে আমি যে কেকটাকে ক্রাম কোট করে নিয়েছিলাম সেটাকে একেবারে মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। নিয়ে একটা ৮ ইঞ্চি বোর্ডের উপরে আমি হালকা একটু ক্রিম লাগিয়ে একটা পার্ট বসিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে আমি আরও একটু ক্রিম দিয়ে একটু সমান করে নিচ্ছি। কারণ কেকের যে এই যে বাকি অংশটা আছে সেটা আমি এবার সেট করে দিব।
এই কেকটা আমি অনেকদিন আগে করেছিলাম, মানে গত বছর রোজার মধ্যে। দেখলেই সেটা বুঝতে পারবেন। কিন্তু কেকটা রেখে দিয়েছি, মানে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব করে আর শেয়ারই করা হয় নাই। তো এটাও একটা কাস্টমাইজড ডিজাইন ছিল। আর উপরে হচ্ছে যে ইয়েলো কালার ক্রিম দিয়ে ১ম এ আমি একটু ক্রাম কোট করে নিব। এই একেবারে সেম ইয়াটা কিন্তু আপনারা পাউন্ড কেকের মোল্ডে দিয়েও ব্যাটারে দিয়েও করতে পারতেন। কিন্তু আমার কাছে ওইরকম মনে হচ্ছিল ঝামেলার। আর আমি একসাথে অনেকগুলো কেক বেক করে নিয়েছি ওভেনে। তো আমার কাছে এই স্কোয়ার মোল্ডে বেক করাটাই সুবিধার মনে হয়েছে। কারণ পাউন্ড কেক যেহেতু হাইট, আর এই হাইট কেকগুলো বানাতে গেলে অনেক বেশি টাইম লাগে। মানে বেক হতে অনেক বেশি টাইম লাগে। আর আমার যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েস এত বেশি ক্লিয়ার না। আশা করি এই বিষয়টা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার কেকটাকে আমি ফিনিশিং করে সাইডে রেখে দিলাম। আর এখানে ক্রিমের মধ্যে অল্প একটু পিঙ্ক কালার দিয়ে আমি ক্রিমটাকে পিঙ্ক কালার করে নিলাম। এখন এখানে হচ্ছে যে কেকের সাইডে একটু ক্রিম লাগিয়ে এখানে আমি ১০১ নাম্বার রোজ নজেল, এটা খুবই ছোট। এখানে এটা দিয়ে আমি ফুল করে নিচ্ছিলাম। আর এই ফুলগুলো আমি কেকের উপরে বসিয়ে দিচ্ছিলাম। এই সেমভাবেই কিন্তু আগে যে একটা কেক দেখিয়েছি, চেরি ফুলগুলো বানিয়ে নিয়েছি। ওইটার নজেল ছিল ২২৪ নাম্বার। আর এইটা ১০১, ২, ৪ দিয়েও করে নিতে পারবেন। তো ১ম টা যেভাবে দেখিয়ে দিলাম সেম ভাবেই কিন্তু সবগুলো ফুল করে আমি একটা পাশে বসিয়ে দিলাম। তো এখন ক্রিমের মধ্যে আমি আবার একটু পিঙ্ক কালার করে নিয়ে তারপরে হচ্ছে যে আমি আর একটু কালার দিয়ে পার্পেল কালার করে নিব। আর এক পাশ থেকে আলতো হাতে ঘুরিয়েই ক্রিমের মধ্যে কালারগুলো করতে হয়। তো এখন এই যে পার্পেল কালার ক্রিমও একটু কেকের উপরে লাগিয়ে দিলাম। দিয়ে ওই সেম ভাবেই সেম নজেল দিয়েই আমি কিছু ফুল করে নিব। আর এই ফুলগুলো অনেক টাইম নিয়ে আস্তে, আস্তে বানাতে হয়। ডিটেইলস দেখাতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে। তারপরেও যতটুকু না দেখালেই না, আমি কিন্তু ততটুকু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো এই সাইডেও আমি ফুলগুলো বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে ফুলের মাঝখানে সাদা কালার ক্রিম দিয়ে রেনু করে দিব। ওই যে ১ম কেকটাতে যেভাবে কাগজের কোণ বানিয়ে নিয়েছিলাম, ঠিক সেমভাবেই কাগজের কোণ বানিয়ে এর মধ্যে আমি ক্রিম নিয়ে নিয়েছি। সাদা কালার ক্রিম দিয়ে এখন রেনু করে দিচ্ছি। এখানে পাইপিং ব্যাগও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় যে পাইপিং ব্যাগের মধ্যে অল্প ক্রিম নিয়ে কাজ করা যায় না। আর পাইপিং ব্যাগগুলো একবার ইউজ করার পর নষ্ট হয়ে যায়। তো এখানে আমি আবার হচ্ছে যে কেকের উপরে স্ক্রিনে আমি লিখে নিয়েছি। আর এখানে আমি ক্রিমের মধ্যে না করে আ চকলেট গানাশ, সাদা চকলেট গানাশের মধ্যে যে গানাশটা আমি কেকের লেয়ারের মাঝখানে দিয়েছিলাম, ওই গানাশের মধ্যে একটু পিঙ্ক কালার করে নিয়ে কেকের উপরে আমি লিখে নিয়েছি রামাদান মোবারক, আর ছোট্ট, ছোট্ট হার্ট শেপ দিয়ে দিচ্ছি। কারণ এইটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর চকলেট গানাশ দিয়ে এই হার্ট শেপগুলো কেকের মাঝখানে আপনারা যেকোনো কালার দিয়ে করে দিতে পারেন। বিশেষ করে রেড কালার, পার্পল কালার, ব্লু কালার। ক্রিমের মধ্যে কালার করলে হয় কি, প্রচুর পরিমাণে কালার ইউজ করতে হয়। সাথে কেকের উপর ডেকোরেশন করার সাথে মানে কিছু টাইম পরেই দেখবেন কেকের মধ্যে ওই কালারটা ছড়িয়ে যায়। তখন দেখতে কিন্তু আর ভালো লাগে না। আর গানাশের মধ্যে কালার নিয়ে করলে কেকের উপরে করার সাথেই দেখা যায় সেট হয়ে যায়। কালারটা আর ছড়ায় না। দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখেন এই কেকটা কিন্তু সিম্পল হলেও ডিজাইনটা অনেক বেশি সুন্দর। দেখতে অনেক বেশি ভাল লাগছিল। আর আমি কেকের উপর হালকা একটু সুগার বল ছিটিয়ে দিচ্ছিলাম যেন দেখতে আরও বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিলেন এই ডিজাইন। আর কাস্টমার কিন্তু নিজেই আমাকে এই ডিজাইনটা বলে দিয়েছিলেন। সামনের রামাদানে কিন্তু আপনিও আপনার কাস্টমারের জন্য এই সুন্দর ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর, সুন্দর মন্তব্য আমাকে নতুন, নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো এই কেকটা ডেকোরেশন হয়ে গেছে। এখন এখানে আমি আরও একটা ১ পাউন্ডের কেক ডেকোরেশন করে নিব। তো এই কেকটাকে আমি ৬ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। এখান থেকে ৩ টা লেয়ারে কাট করে নিব। তো কেকের উপরে আলতো হাতে আমি একটা হাত রেখেছি। আর ব্রেড নাইফের সাহায্যে আমি এটাকে ৩ টা লেয়ারে কাট করে নিলাম। আর দেখেন স্পঞ্জ কেকে কি পরিমাণ ক্রাম, তো এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। আর এখানে এই যে টার্ন টেবিলের উপরে যে টিস্যু দিয়ে রেখেছি, এর কারণ হচ্ছে যে বোর্ড রেখে সরাসরি এই স্টিলের টার্ন টেবিলের উপর কাজ করা যায় না। বোর্ডটা বারবার সরে যায়। এজন্য টিস্যু পেপারের উপর হালকা একটু পানি লাগিয়ে টিস্যু পেপারটা আমি বোর্ডের নিচে দিয়ে রাখি। তো
তো এখানে ৮ ইঞ্চি বোর্ড নিয়েছি। বোর্ডে একটু ক্রিম লাগিয়ে আমি এখানে কেকের মাঝখানের যে লেয়ার ৩ টা লেয়ার করেছিলাম, সে মাঝখানের লেয়ারটা এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিব। তো ১ম এ আমি বোতল দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমি সিলিকন ব্রাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে সিলিকন ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে চতুর্দিকে ঘুরিয়ে, ঘুরিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। এই স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া খাওয়া যায় না ঠিকই, তবে পরিমাণে বেশি হয়ে গেলে কেক কাটার পর সুগার সিরাপের বন্যা বয়ে যাবে, তখন কিন্তু খেতে ভাল লাগবে না। এখানে অল্প পরিমাণ ক্রিম দিয়ে ক্রিমটাকে সমান করে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। তো এখানে আমি 2:1 রেশিওতে মানে যতটুকু চকলেট তার অর্ধেক পরিমাণ হুইপড ক্রিম দিয়ে গানাশ বানিয়ে নিয়েছি, যেটা কেকের মধ্যে আমি ইউজ করেছি। এখন কেকের একেবারে যে উপরের লেয়ার ছিল ৩ টা লেয়ার করার সময় সেই উপরের লেয়ারটা উল্টিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, সুগার সিরাপটা অতিরিক্ত হলে কিন্তু কেক খেতে একেবারেই ভালো লাগবে না। তাই সুগার সিরাপটা অবশ্যই আপনাকে পরিমাণ মতো ইউজ করতে হবে। এখানে আমি আবারও একটু ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে সমান করে দিচ্ছি। এখানে ক্রিমটা সবসময় আপনি পরিমাণে আ সমান ইউজ করার ট্রাই করবেন, না কম না বেশি। যদি কোনো কাস্টমার আপনাকে পার্সোনালি তাও রিকোয়েস্ট করে যে ক্রিমটা কম ইউজ করবেন, তখন আরও কম ক্রিম ইউজ করবেন। তবে একেবারে বেশি ক্রিম কখনোই ইউজ করবেন না। বেশি ক্রিম ইউজ করলেই যে কেক টেস্ট হবে এমন না। আবার কম ক্রিম ইউজ করলেই যে কেক টেস্ট হবে এরকমও না। অনেকেই ধারণা যে এত ক্রিম আসলে এই স্পঞ্জ কেকগুলো ক্রিম ছাড়া খেতে কিন্তু ভালো লাগে না। তাই ক্রিমটা আপনাকে ইউজ করতেই হবে। আর এখানে আমি একেবারে কেকের যে একেবারে নিচের লেয়ারটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিলাম। এখন কেকটাকে আমি ক্রাম কোট করে ফিনিশিং করে নিব। তার আগে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আর একেবারে এই নিচের লেয়ারটাই কেকের উপরে দেওয়ার প্রধান কারণ হচ্ছে এই পার্টটা একেবারে সমান থাকে, ক্রামটা পরিমাণ কম থাকে। তাই অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করেই সুন্দর মতো ফাইনাল ফিনিশিং দেওয়া যায়। তাই কেকের নিচের অংশটা আমরা সবসময় কেকে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকের উপরে সেট করে দেই। এখন পরিমাণে অল্প ক্রিম নিয়ে প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে ঘুরিয়ে, ঘুরিয়ে আমি এটাকে ক্রাম কোট করে নিব। কেকের মধ্যে যদি আপনি নতুন অবস্থায় সুন্দর ফিনিশিং চান, তাহলে কেকটাকে অবশ্যই ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিবেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রিমটা যেন কোনোভাবেই ওভারহিট না হয়। ক্রিমটা যখন সফট থাকবে তখন আপনি কেকের মধ্যে খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবেন। ক্রিমটা যদি ওভারহিট হয়ে যায় তখন দেখবেন ক্রিমের মধ্যে ফিনিশিং আ কেকের মধ্যে দিতে পারছেন না, কারণ ক্রিমটা বারবার উঠে আসছে এবং ক্রিমের মধ্যে অনেক বাবলস তৈরি হয়। এই যে আমি কেকের উপরে ক্রিমটা দিয়ে কভার করে নিচ্ছি, এখানেও কিন্তু ক্রিমটা একটু হার্ড হয়েছিল। ক্রিমটা একটু বাবলস ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমি ক্রিমটা বাইরে খুলে রেখে কাজ করছিলাম আর একটু হলেও এখন ঠান্ডা। তো ওইজন্য একটু ফিনিশিং দিতে কিন্তু আমার একটু টাইম লেগেছে। ক্রিমটা স্মুথ হলে কিন্তু এত বেশি টাইম লাগতো না। স্ক্রিনে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তফাৎটা। তো প্যালেট নাইফের এক্সট্রা ক্রিমটা আমি এই স্ক্র্যাপারের সাহায্যে তুলে নিলাম। আর এখানে আমি কেকের মধ্যে একটা শেড কালার করব। এইজন্য এখানে এই ক্রিমের মধ্যে ১ম এ আমি রেড কালার দিয়ে একটু রেড কালার করে নিচ্ছি। এটা হালকা হলেই হবে। এখানে আমি চীনা জেল কালারটা ইউজ করেছি। তো এখানে অল্প, অল্প করে কালার আপনাকে দিতে হবে। আর হচ্ছে যে কালারটা দেখে বুঝে নিতে হবে যে আপনার পারফেক্ট কালারটা এসেছে কিনা। নির্দিষ্ট আসলে কালার বলা যায় না যে এতটুক কালারের মধ্যে এতটুক কালার দিলেই আপনি কালার পেয়ে যাবেন। কারণ বিভিন্ন কালারের কাজ বিভিন্ন রকম। তো যাই হোক, এখানে আমি রেড কালার করে নিয়ে তারপরে এর মধ্যে একটু হালকা ব্ল্যাক কালার করে দিয়েছি। দিয়ে এই কালারটাকে একটু আমি মানে অন্যরকম, মেরুনও না আবার ইট কালার বলে আসলে মনে হয় এটাকে। তো ওইরকমই একটা কালার করেছি। মানে একটু ব্যতিক্রম কালার। এখন এই কালারটা আমি কেকের উপর দেওয়ার পর সাদা ক্রিমের সাথে মিশিয়ে কালারটা কিন্তু আরও একটু হালকা হবে। মানে আমি যেমনটা চাচ্ছিলাম, যেটা আপনারা কেকটা পুরোপুরি কমপ্লিট হলেই বুঝতে পারবেন। তো এখানে আমি হালকা করে ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। আমি আসলে শেড কালার চাচ্ছি। সাদার মধ্যে যেকোনো কালো কালার দিয়েই শেড কালার বা ডিজাইন করার পর দেখবেন যে কালারটা হালকা হয়ে যাবে। তো এই তো স্ক্র্যাপারের সাহায্যে ঘুরিয়ে আমি সুন্দর একটা শেড কালার নিচে করে দিলাম ফিনিশিং। এখন উপরে আ এইখানে আমি এই যে প্যালেট নাইফ দিয়ে ১ম এ ক্রিমটাকে একটু সমান করে নিব। তারপরে প্যালেট নাইফ ঘুরিয়ে সেই জনপ্রিয় ডিজাইনটা আমি করে নিব। যারা কেকের মধ্যে সুন্দর স্মুথ ফিনিশিং দিতে পারেন না, তারাও কিন্তু এভাবে ডিজাইন করে দিতে পারেন।
সাইড দিয়ে আমি একটু হালকা সমান করে নিচ্ছিলাম। আর এই সময় খেয়াল রাখতে হবে আমি একটু অসাবধানতার সাথে করেছিলাম, যার কারণে একেবারে সাইডেও কিন্তু কালারটা লেগেছে। তো সমস্যা নাই, কারণ আমার এরকমই দরকার ছিল। আর প্যালেট নাইফের মাঝখানে আমি একটু সাদা ক্রিম নিয়ে কালারটাকে হালকা করার জন্য আবারও আমি একটু স্পাইরাল ডিজাইন করে দিলাম। এই ডিজাইনগুলো কিন্তু খুবই সহজ। শুধু প্যালেট নাইফটা উপরে ধরে রাখতে হবে আর এই পাশে বাম হাত দিয়ে টার্ন টেবিলটাকে ঘোরাতে হবে। তো আমার ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমি বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি টিস্যু দিয়ে। কেকের মধ্যে ফিনিশিং দিয়ে সবসময় বোর্ডটাকে ক্লিন করে নিয়ে একেবারে ফাইনাল যে ডেকোরেশনগুলো আছে সেগুলো করে নিবেন। উপরের ডিজাইনটা আমি কিভাবে করছি একটু দেখে নেন। এখানে ছোট্ট সাইজের আমি স্টার নজেলটা ইউজ করেছি। আর আমাদের বেশিরভাগ ডিজাইনই থাকে কাস্টমাইজ ডিজাইন, মানে কাস্টমার আমাদেরকে ডিজাইন সিলেক্ট করে দেয়, কালার সিলেক্ট করে দেয়। তো সেভাবেই আমাদেরকে করতে হয়। আর এখানে যা লেখার আমি সেটা লিখে নিয়েছি। লেখা আসলে আমার এত বেশি ভালোও না, তাই আমি অফ স্ক্রিনেই লিখে নিয়েছি। আর ক্যামেরার সামনে লিখতে গেলেই আমার হাত কাঁপাকাঁপি করে। এটা একটা চরম সত্যি কথা। তো উপরে কিছু আমি সুগার বল দিয়ে দিচ্ছিলাম কেকটাকে আর একটু সুন্দর করার জন্য। এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যায়। এই সুগার বলগুলো আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন বেকিং শপে পেয়ে যাবেন। এই কেকটা একজন আপু অর্ডার করেছিলেন তার নিজের জন্যই। এই তো আমার কেক কমপ্লিট। এখন আমি এই কেকটা একটু আপনাদেরকে প্যাকেজিং করেও দেখিয়ে দিব যে আমি কিভাবে আমার কেক ডেলিভারির জন্য প্যাকেজিং করি। তো এখানে ৮ ইঞ্চি বোর্ডের জন্য এখানে আমি ৮.৫ ইঞ্চি বক্স ইউজ করেছি। আর এই বক্সগুলো হচ্ছে যে আমি আমার লোকেশন থেকে বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন বা রেডিমেড কেনা বক্সগুলো ইউজ করতে পারেন। কিন্তু রেডিমেড কেনা বক্সগুলো, শক্ত বক্সগুলোর দাম বেশি পড়ে যায়। আবার নরমাল বক্সগুলোতে কেক ডেলিভারি করতে ভয় লাগে আমার, যেটা সত্যি কথা, একেবারে হালকা হয়ে থাকে। তো এই মিডিয়াম কোয়ালিটির বক্সগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে। তো এখানে আমি প্যাকেজিংয়ে সবসময় আমার পেজের লোগো দেই, ভিজিটিং কার্ড দেই, একটা নাইফ কাস্টমারকে ফ্রি দিয়ে দেই। আর এই যে এখানে ব্যাগে আমি বক্সটা দিয়ে দিলাম। তো এখন এটা ডেলিভারির জন্য রেডি। জাস্ট আমি ফ্রিজে রেখে দিব। ডেলিভারি ম্যান আসলে আমি তার হাতে দিয়ে ডেলিভারি করিয়ে নিব। আশা করি আজকের ভিডিও থেকে কিন্তু প্যাকেজিং আইডিয়াটাও আপনারা পেয়ে গেলেন। তো এখানে আমি আরও একটা কেক ডেকোরেশন করে নিব। তো এই কেকটাকে আমি ৯ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। আর এইটাও হচ্ছে ভ্যানিলা কেক। এই ভিডিওতে মূলত আমি ভ্যানিলা কেকগুলোই রেখে দিয়েছি। আর এখানে আমি বোর্ড নিয়েছি ১২ ইঞ্চ। তো এখন এই কেকটাকে ঠান্ডা করে আমি ডিমোল্ড করে নিলাম। আর এখানে আমি লেয়ার করে কেটে নিব। ৯ ইঞ্চি মোল্ডে আমি এই কেকটা বেক করে নিয়েছি। আর এই কেকটাকেও আমি হচ্ছে যে ৩ টা লেয়ারে কাট করে নিব। এখানেও ২.৫ পাউন্ড কেক আছে। এই সেম রকমই কেক ছিল। ফার্স্টে একটা কেক ডেকোরেশন করে দেখিয়ে দিয়েছি। এই সেম এরকমই ছিল। তো আলতো হাতে এভাবে কেটে নিলেই দেখবেন কোনো রকমের অসমান হবে না। খুব সমানভাবেই কেকটাকে হচ্ছে যে কাট করে নিতে পারবেন। তো এখন এই ১২ ইঞ্চি বোর্ডের উপরে সামান্য আমি একটু ক্রিম লাগিয়ে নিব। ক্রিমটাকে একটু সমান করে কেকের একটা লেয়ার বসিয়ে দিব। কেকের ৩ টা লেয়ার করেছিলাম। মাঝখানের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা বসিয়ে দিলাম। যেটা কিনা আমি এর আগের ভিডিওতেও দেখিয়ে দিলাম। আসলে আমি এভাবেই কেক রেডি করি। আর এই কেকগুলো সবগুলোই কিন্তু আমার ডেলিভারির জন্য রেডি করা। পরিমাণ মতো এখানে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। আমি আসলে আমার ভিডিওগুলোতে ডিটেইলস বলার চেষ্টা করি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো বিন্দু পরিমাণ সমস্যা হয়, আমাকে কমেন্টস করে জানাবেন। আমার মানে আমি দেখা মাত্রই আপনাদের কমেন্টস আমি কিন্তু রিপ্লাই দিব ইনশাল্লাহ। হয়তো সবসময় মানে রিপ্লাই দেওয়া হয় না, বা আপনার কমেন্টস করার সাথে, সাথে হয়তো আমি রিপ্লাই দিতে পারব না ঠিকই। কিন্তু রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিব অবশ্যই। তো অল্প একটু ক্রিম দিয়ে ক্রিমটাকে আমি সমান করে নিয়ে দিয়ে দিব চকলেট গানাশ। গানাশের বিষয়টা কিন্তু আমি আগেই বলেছি যে এটা দিলে টেস্ট অনেক ভালো আসে। তবে যারা কেকে মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা গানাশটি ইউজ করবেন না।
কেকের উপরের আরও একটা লেয়ার আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপ ইউজ করতে হবে। আপনার সিলিকনের ব্রাশ দিয়ে ইউজ করতে পারলে করবেন। তা না হলে বোতল দিয়ে এভাবে কাট করে করতে পারেন। এখানে আমি আবার অল্প একটু ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনাদের পছন্দ মতো। আর আমাদের সবগুলো কেকই যেমন কাস্টমাইজ থাকে। তো কাস্টমার আমাদেরকে বলেই দেন যে কতটুকু ক্রিম ইউজ করতে হবে। মানে লেয়ারের পরিমাণে কম নাকি বেশি নাকি পরিমাণ মতো। তারপরে কেমনি কি সবকিছু আসলে বলেই দেয়। এখন কাস্টমাররা অনেক বেশি সচেতন। ক্রিম দিয়ে বারবার টানাটানি করবেন না। প্যালেট নাইফটাকে এক হাত দিয়ে ঘুরাবেন আর টার্ন টেবিলটাকে এক হাত দিয়ে ঘুরাবেন। তাহলেই দেখবেন ক্রিমটা সবদিকে সমানভাবে যাবে। তারপর আবার আমি একটু গানাশ দিয়ে দিলাম। দিয়ে গানাশটা আমি ছড়িয়ে দিব। আমার এই কষ্ট করে ভিডিওগুলো করা তখনই সার্থক হবে যখন এই ভিডিওগুলো সত্যি, সত্যি আপনাদের কাজে আসবে। আমি যখন নতুন, নতুন কাজ শিখি তখন আমিও কিন্তু YouTube এ প্রচুর ভিডিও দেখতাম। অনেক আপুর সুন্দর, সুন্দর ভিডিও আছে যেগুলো আমি দেখতাম। আসলে এই কাজগুলো দেখে মনে হয় করা খুবই সহজ, কিন্তু প্র্যাকটিস করতে গেলে বুঝবেন যে অতটাও সহজ না, আবার এতটাও কঠিন না যে আপনি পারবেন না। তবে এই ভিডিওগুলো দেখলে অনেকটাই হেল্প হয়। যখন কাজ করবেন তখন অনেক বেশি সুবিধা হবে। তো কেকের উপরে ভালো মতো আমি সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে আমি আবারও অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিব। আর কেকের সাইডের লেয়ারেও আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছিলাম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভালো, ভালো কমেন্টস করবেন ইনশাল্লাহ। তাহলে আমরা অনুপ্রাণিত হব। তো এই অবস্থায় দেখেন কারেন্ট চলে গেছে। তো কিছু করার নাই। আইপিএসের ছোট লাইট ছিল, ওইটাতেও চার্জ নাই। তো আমি ওভাবেই হচ্ছে যে ভিডিও অন করে রেখে কাজ করে নিচ্ছি। কারণ কারেন্ট আসার যদি অপেক্ষা করি তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। আপাতত ক্রাম কোটটা করি। তো এই যে অল্প ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। দেখি এটা ফ্রিজে রাখি। তো আমি এই যে কাজ করতে, করতেই অলরেডি আমার কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এখন এইটাকে হচ্ছে যে আমি পিঙ্ক কালার ক্রিম নিয়ে একটু দেখাতে পারি নাই। কারণ আমি কাজ করেই যাচ্ছিলাম। কারেন্ট ছিল না। তো ওইভাবে আর ক্লিপ নেওয়া হয়নি। তো সাদা কালার ক্রিমের মধ্যে একটু পিঙ্ক কালার দিয়ে আগের কেকগুলো যেভাবে ফিনিশিং করেছি, ঠিক সেম ভাবেই এখানেও আমি ফিনিশিং করে দিচ্ছি। আর এখানে পাইপিং ব্যাগের মধ্যে একটু ক্রিম নিয়েছি, আর এটাও কিন্তু 1M নজেল, শুধু ডিজাইনটা একটু আলাদা। এখানে শেড কালারও হয়ে যাচ্ছে আর সুন্দর একটা ডিজাইনও হয়ে যাচ্ছে। আমি কিন্তু ১ম এই বলেছিলাম যে এই 1M নজেলের অনেক ছোট বড় নজেল পাওয়া যায়। আবার এই 1M নজেল দিয়ে একটা নজেল দিয়ে অনেকগুলো ডিজাইন করা যায়। তো উপরে আমি একটু ডিজাইন করে নিচে কিন্তু আমি আবার একটু বর্ডার ডিজাইন করে দিচ্ছি। নিচে বর্ডার ডিজাইনটা করে দেওয়ার জন্য ১৯৫ নাম্বার নজেল আমি ইউজ করেছি। ওই সাইজেরও কিন্তু সেম অনেক রকমের ছোট বড় নজেল পেয়ে যাবেন। এগুলো সিম্পল ডিজাইন হলেও কিন্তু অনেক সুন্দর। তো আমি ১ম এরটাতে যেহেতু চেরি ফুল বানানো দেখিয়ে দেইনি, এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা কিন্তু ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো ২২৪ নাম্বার রোজ নজেল দিয়ে এই রোজ স্ট্যান্ডের উপর সরাসরি আমি ফুলগুলো করে বসিয়ে দিচ্ছি। এই সেম কাজটা আমি ১ম এ করেছিলাম। আমাদের প্রত্যেকটা ভিডিওর যদি ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ নতুন, নতুন টিপস ট্রিকস শিখতে পারবেন। ছোট ভিডিওতে আসলে ডিটেইলস কোনো কিছু দেখানোর মতো সুযোগ থাকে না। কারণ টাইমটা লিমিটেড থাকে। আর বড় ভিডিওতে আসলে ডিটেইলস যতটুকু পারা যায় দেখানো যায়। যারা নতুন তাদের অবশ্যই উপকার হবে। তো এই তো আমার ডিজাইন করা হয়ে গেছে, আর আমি উপরে একটু সুগার বল দিয়ে ডিজাইনটাকে কমপ্লিট করে নিচ্ছিলাম। আসলে আমি বেশিরভাগ ডিজাইনই কিন্তু করার পরে একটু সুগার বল দিয়ে দিই। কাস্টমার বললেও না বললেও দিলে অনেক বেশি ভালো লাগে দেখতে। যেকোনো কেকের লুক কিন্তু চেঞ্জ হয়ে যায়। তবে না বললে আর কি দেই না। দেখা যায় বিভিন্ন ডিজাইনে এখন সুগার বলটা সবাই ইউজ করে।
তো ওর ভিতরে আমি হচ্ছে যে কিছু লিখে নেওয়ার থাকলে পরে লিখে নিব বা কিছু ডিজাইন এড করার থাকলে আমি করে নিব, সেটাও দেখিয়ে দিব। আপাতত আমি সুগার বলগুলো দিয়েই ডিজাইনটাকে কমপ্লিট করে নিলাম। আর ভাবছিলাম ভেতরে কি করা যায়, পরে আর কিছু করতে পারিনি। তো এখানে হচ্ছে যে আমি এই কেকটাও প্যাকেজিং করে একটু দেখিয়ে দিচ্ছি, সাথে ওজনও দেখিয়ে দিচ্ছি। যে এই কেকটা ওজন মানে করার পরে কতটুকু ওজন হয়েছে। তো ব্যাস এই কেকটাও হচ্ছে যে আমার কমপ্লিট। এটা এখন প্যাকেজিং করে এভাবে আমি ডেলিভারির জন্য রেডি করব। বড় কেকটা কিভাবে প্যাকেজিং করি এবং এই কেকের বক্সটা কেমন হয় সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এডিটিং করার সময় ভিডিওটা একটু বেশি কাট হয়ে গেছে, তাই বোঝাতে হয়তো আপনাদের একটু সমস্যা হবে। একটু কষ্ট করে বুঝে নিন। এটা হচ্ছে ১২ ইঞ্চি বোর্ডের উপর কেকটা ডেকোরেশন করেছি তো ১২.৫ ইঞ্চি এই বক্সটা। এই বক্সগুলো রেডিমেড আপনারা যেকোনো বেকিং শপে কিনতে পাবেন। তো এটাও আমি হচ্ছে যে এখন টেপ দিয়ে লাগিয়ে নিব। তারপরে উপরে লোগো ও নাইফ এগুলো দিয়ে ব্যাগে দিয়ে আমি ডেলিভারির জন্য পাঠিয়ে দিব। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টস আমাকে নতুন, নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করবে। আর আমাদের ভিডিও থেকে ইনশাআল্লাহ যারা নতুন আছেন তারা কেক বেক, কেক ডেকোরেশন, কেক প্যাকেজিং সব ধরনের আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনাদেরও যেন নতুন, নতুন কোনো যদি আ বলার থাকে বা চাওয়ার থাকে যেই টাইপের ভিডিও আমাকে বললে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধের ভিডিও বানাতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।